আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রা দেবনাথ, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট, কাজ করছেন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে। শুভেচ্ছা, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? অনেক ধন্যবাদ, আমন্ত্রিত হয়ে বেশ ভালো লাগছে। ভালো আছি। শুরুতেই জানতে চাই, রেডিয়েশন অনকোলজি চিকিৎসা বলতে আসলে আমরা সাধারণভাবে কি বুঝি? রেডিয়েশন অনকোলজি শব্দটা খুব জটিল শুনতে, কিন্তু আসলে রেডিয়েশন অনকোলজি বলতে যেটা বোঝায়, এটা একটা উচ্চ শক্তির বিকিরণ দিয়ে চিকিৎসা করা। এবং উচ্চমাত্রার বিকিরণ যেমন এক্সরে বা গামারে, এই বিকিরণগুলোর মাধ্যমে আমরা যখন ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করি, সেটাই হচ্ছে রেডিয়েশন চিকিৎসা। খুব জটিল শোনালেও আসলে ব্যাপারটা খুবই সফিস্টিকেটেড একটা চিকিৎসা, যেটাতে আসলে রোগীর কষ্ট কম করানোর মাধ্যমেই আমরা কিন্তু ক্যান্সারটাকে নিয়ন্ত্রণ করতে পারি। মানে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার যে আধুনিক প্রযুক্তি, সেটাই রেডিয়েশন চিকিৎসা। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন কতটা অপরিহার্য? আচ্ছা, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার তো আমাদের দেশে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হওয়া ক্যান্সারগুলোর মধ্যে একটি। এবং এখানে যদি আমরা শুধু রেডিয়েশন চিকিৎসাটা না, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় আসলে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অপারেশন, তিনটা চিকিৎসাই সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। মানে এটা কখনোই একজন বা দুইজন মানুষ কিন্তু ক্যান্সারের টোটাল চিকিৎসাটা শেষ করতে পারে না, সেটাই। তো ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিশাল একটা গণ্ডিটা বেশ বড় করে চিন্তা করতে হয়। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমরা যাব, সেখানে ডায়াগনোসিস যখন হয়, তখন একজন রেডিওলজিস্টের ভূমিকা যেমন অপরিহার্য, একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট মানে ক্যান্সার বিশেষজ্ঞ তিনি থাকবেন, এবং তার সাথে ধরেন সার্জনের ভূমিকাও অপরিহার্য। এবং ক্যান্সার চিকিৎসা শুধু স্তন ক্যান্সার না, সব ধরনের ক্যান্সার চিকিৎসায় আমি বলবো এর সাথে আরও অনেক মানুষ জড়িত। যেমন ধরেন নিউট্রিশনিস্ট থাকেন, বা হচ্ছে সাইকোথেরাপি একটা ব্যাপার আছে আমাদের দেশে, যেটা খুবই এতটাই ইগনোর করা হয়। আমরা শুধু রোগের চিকিৎসা করি, আমরা কিন্তু রোগীর চিকিৎসা যখন ভাববো, তখন ব্যাপারটা আরও বড় করে ভাবতে হয়। তো সেখানে আমি বলবো যে সবগুলো উপাদানই গুরুত্বপূর্ণ, তবে রেডিয়েশন চিকিৎসাটা কিন্তু এখন অনেকাংশেই রোগীর কম সাইড ইফেক্ট এবং রোগীকে কষ্ট কম দিয়ে খুব ভালো করে ক্যান্সার নির্মূল করার একটা অন্যতম উপায় হচ্ছে রেডিয়েশন চিকিৎসা। এবং স্তন ক্যান্সারে, যেটা আপনি জিজ্ঞেস করছেন যে স্তন ক্যান্সারে কতটুকু গুরুত্বপূর্ণ, আমি বলবো যে আমাদের দেশে ডায়াগনোসড হয়, ম্যাক্সিমাম রোগী ডায়াগনোসড হয় একটু অ্যাডভান্স স্টেজে। তো সেই স্টেজগুলোতে রেডিয়েশন চিকিৎসা 100% রোগীরই লাগে। যদি শুধুমাত্র খুব আর্লি স্টেজে অত্যন্ত ছোট টিউমার নিয়ে রোগী আমাদের কাছে আসে, যেটা আমরা হয়তো খুবই কম পাই না বলতে গেলে, তাদের ক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে রেডিয়েশনটাকে অ্যাভয়েড করার সুযোগ আছে। কিন্তু আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেডিয়েশন হচ্ছে স্তন ক্যান্সার চিকিৎসার একটা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ উপাদান। ক্যান্সার সার্জারির পর রেডিয়েশন কেন প্রয়োজন হয়? ক্যান্সার সার্জারির পরে রেডিয়েশন, এটা হচ্ছে আমরা যে কোনো ক্যান্সার বা স্তন ক্যান্সারই যদি বলি, আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে। আমরা প্রথমেই বিবেচনা করি রোগীর কোন চিকিৎসাটা আগে লাগবে, কোনটা পরে লাগবে, এই সিদ্ধান্তটা আগে নিয়ে নেওয়া হয়। তো কখনো রোগীর বয়স, রোগীর ক্যান্সারের ধরন, রোগীর ফিজিক্যাল কন্ডিশন, প্লাস হচ্ছে ক্যান্সারটা কোন স্টেজে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রোগীর হরমোন স্ট্যাটাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা সবগুলো প্যারামিটার মিলিয়ে আমরা প্রথমেই কিন্তু সিদ্ধান্ত নিই যে এই রোগীকে কি আমাদের সার্জারি করতে হবে কিনা, আগে করতে হবে কিনা, ট্রিটমেন্ট প্রোটোকলটা কি, আগে কি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি কেমোথেরাপিটা আমরা পরে দিব, নাকি তাকে রেডিয়েশন দিলেই হবে, নাকি তাকে রেডিয়েশনটা অ্যাভয়েড করা যায়। সো এই সিদ্ধান্তটা আসলে প্রথমেই আমরা নিয়ে ফেলি। এবং ক্যান্সারের রেডিয়েশনের রোলটা যদি আমরা জানতে চাই, রেডিয়েশনের রোলটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানবেন যে ক্যান্সারটা কিন্তু খুবই নটোরিয়াস একটা ডিজিজ। যেখানেই হোক, সে কিন্তু সম্পূর্ণরূপে একটা মানুষকে ক্যান্সার মুক্ত বলে ঘোষণা দেওয়াটা কিন্তু বেশ টাফ।
একবার যদি ক্যান্সার হয়ে যায়। তো সেক্ষেত্রে হয় কি, ক্যান্সারটা হলো, চিকিৎসা নিল, ভালো হলো, এটা কিন্তু খুবই কমন যে আবার ফেরত আসছে ক্যান্সারটা 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে আবার কিন্তু ক্যান্সারটা ফেরত আসে। তো সেক্ষেত্রে যদি আমরা রেডিয়েশন থেরাপিটা, যেসব ক্যান্সারের ক্ষেত্রে আমাদের রেডিয়েশন দেওয়ার সুযোগ আছে, সেখানে কিন্তু এটা আমরা খুব ভালো একটা কন্ট্রোল করতে পারি যে ক্যান্সারটা যেন আবার সেখানে না হয় বা আবার সেখানে যেন ফেরত না আসে। মানে একটা হচ্ছে যে সমূলে উৎপাটন করার যে পদ্ধতি আমি বলবো সেটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। আপনি একেবারে ছোট ছোট মাইক্রো মেটাস্ট্যাটিক ক্যান্সার সেল, আমরা যেটা বলি যে একদম মাইক্রো সিডলিং বলি আমরা এটাকে, ওই যে ছোট ছোট ক্যান্সার যেগুলো দেখতে পাওয়া যায় না, যেগুলো অপারেশন করে ফেলে দেওয়া যায় না, যেটা কোথায় আছে আমরা বলতে পারছি না, তো সেই জিনিসগুলো আমরা যখন নির্মূল করতে চাই, এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে রেডিয়েশন থেরাপি। বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের জন্য রেডিয়েশন সুবিধা কতটা সহজলভ্য? আচ্ছা, এটা যদি এক কথায় বলি, একদমই সহজলভ্য না। কারণ আমাদের দেশে 18 কোটি মানুষের দেশে যে পরিমাণ রেডিয়েশন চিকিৎসার সুবিধা থাকা উচিত, তার মানে বিন্দুমাত্র আসলে নাই। আমাদের সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে মিলিয়ে আমাদের চাহিদার ন্যূনতম আমরা সাপোর্ট দিতে পারি না। এটা যদি আমি পার্সেন্টেজে চিন্তা করি, পার্সেন্টেজে যেমন ধরেন আমাদের 18 কোটি মানুষের জন্য রেডিয়েশন মেশিন থাকা দরকার, প্রায় 160টির মতো রেডিয়েশন মেশিন আমাদের প্রয়োজন। সারা বাংলাদেশে রেডিয়েশন মেশিন হয়তো আছে 22 থেকে 24টা, এবং সেখানে চালু বা নষ্ট হয়নি, কাজ করছে, এরকম সংখ্যা কিন্তু আরও কম। সো এটা আপনি বুঝতেই পারছেন যে বিশাল একটা জনসংখ্যা কিন্তু রেডিয়েশন মেশিনের ক্রাইসিসে আছে, এবং যার কারণে আমাদের যেটা হচ্ছে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে সব ক্ষেত্রেই এখন একটা বিশাল কিউ তৈরি হচ্ছে যে এরা রোগীটার আমার আজকে রেডিয়েশন দেওয়া দরকার, সে কিন্তু আজকে আসতে পারছে না। যেটা ক্যান্সারের জন্য আসলে খুবই, এটা কোনোভাবেই 4 মাস বা 3 মাস যেটুকু সময় লাগছে, এর মধ্যে তো এটা বেড়ে যাচ্ছে, স্টেজগুলো অ্যাডভান্সড হয়ে যাচ্ছে, পেশেন্ট সাফার করছে। তো আমাদের এখানে অনেক মানে লিমিটেশন অনেক, আমাদের এই অল্প মানে কি বলে এটাকে, অল্প যন্ত্রপাতি নিয়ে, এবং আমাদের আধুনিক প্রযুক্তির একটু অভাব আছে মানে প্রাইভেট সেক্টরগুলোতে কিন্তু আমাদের বিশ্বে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সর্বোচ্চ, সেই সর্বোচ্চ প্রযুক্তি আমাদের দেশেও আছে, কিন্তু আধুনিক আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা প্রাপ্তির সম্ভাবনা কম, ব্যয়বহুল এবং হচ্ছে জনসংখ্যার তুলনায় অপ্রতুল। আধুনিক রেডিয়েশন প্রযুক্তি IMRT, IGRT ইত্যাদি কতটা ব্যবহৃত হচ্ছে? হ্যাঁ, যে আধুনিক প্রযুক্তি যেটা বললাম, IMRT, IGRT, ভিম্যাট, SRS, SBRT, এগুলো সবই আমরা ব্যবহার করছি, কিন্তু যেটা হচ্ছে যে ব্যবহারের মাত্রাটা কম, কারণ হচ্ছে আমাদের সেন্টার কম, আমাদের ডাক্তার কিন্তু আছে প্রচুর, ক্যান্সার বিশেষজ্ঞ আছে, কিন্তু আমাদের কাজ করার মতো জায়গাটা কম এবং রোগীর সংখ্যা অনেক বেশি। লজিস্টিক সাপোর্ট এবং আপনার সেন্টার কম। কেন কম, বা এখানে কেন বাড়ছে না, বা কিভাবে বাড়তে পারে? এখানে তো আসলে একটা বিশাল মানে প্রশ্নটা অনেক বড়, মানে অনেক বড় আকারের করেছেন, একেবারে নীতি নির্ধারক থেকে শুরু করে সেই জায়গাটা তো আসলে এখন আমি একজন চিকিৎসক হিসেবে আমি যদি বলতে চাই, তাহলে ওটা হয়তো অতটা বলার দক্ষতা আমার নাই, কিন্তু আমরা যেটা ফিল করি যে নীতি নির্ধারকদের কাছ থেকে ওই জায়গাটায় বসে বুঝতে হবে যে আমার ক্যান্সার রোগীদের যে চিকিৎসা আমরা দিচ্ছি না, তাতে আমি কতটুকু লসে পড়ছি। মানে একটা দেশের মানব সম্পদ উন্নয়ন যে ব্যাপারটা, সেটা কিন্তু টোটালি অবনতির দিকে চলে যাচ্ছে। মানুষের যখন ক্যান্সার হচ্ছে, আমি তাকে চিকিৎসা দিতে পারছি না, সেই মানুষগুলো এবং সেই পরিবারগুলো একটা বিশাল ব্যয়ের দিকে ঝুঁকে যাচ্ছে, তারা চিকিৎসার জন্য অপেক্ষা করছে, তারা ভালো হচ্ছে না, এবং এটা আলটিমেটলি হচ্ছে কি অর্থনৈতিক ক্ষতির দিকে আমরা যাচ্ছি। মানে এই হিসাবটা আসলে বেশ জটিল। আপনি বলছিলেন নীতি নির্ধারকদের কথা, এটা কি খানিকটা নেগলিজেন্সি না? নেগলিজেন্সি অবশ্যই, আমার মনে হয় এটা হচ্ছে নেগলিজেন্সি, নাকি এটা কি বুঝতে পারছে না, নাকি আমরা বোঝাতে পারছি না, আমি জানি না। বুঝতে পারবে না কেন? তাদের চিকিৎসার জন্য তো ঠিকই আমরা দেখি, এটা খুব সাময়িক। এই যে আমাদের ওই যে মানে যেটা যারা অনেক উপরের যে শ্রেণীটা, তারা হচ্ছে দেশে চিকিৎসা করে না, তারা দেশের বাইরে চিকিৎসা করে, তাদের জন্য চিকিৎসা আছে পৃথিবীতে। আর যারা একদম নিচু স্তরের যে অংশটা, আমরা যাদেরকে ডিল করি সরকারি হাসপাতালে, তারা যখন শোনে ক্যান্সার হয়েছে, তারা হচ্ছে ফ্রি পেলে চিকিৎসা করে, আদারওয়াইজ তারা অপেক্ষা করে আমরা মারা যাব। মাঝখানে পরে হচ্ছে মধ্যবিত্ত অংশটা, যারা না পারে দেশের বাইরে যেতে, কারণ দেশের বাইরের খরচ অনেক বেশি, আর না পারে দেশের ভেতরে থাকতে, কারণ দেশের ভেতরে বিশাল লম্বা সিরিয়াল, বিশাল লম্বা কিউ, এবং সেখানে আসলে তাদের আস্থাশীল এবং একটা মানে যেটা আমাদের চাই, যেটা আমাদের চাহিদা, সেই পরিমাণ একটা সেট আপ লজিস্টিক সাপোর্ট কিন্তু আসলে বাংলাদেশে আমরা দিতে পারছি। এই অক্টোবর মাস নিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কিছু করার চেষ্টা করছি।
আমার তো মনে হয় যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে এই সচেতনতাটা তো তাদের দরকার মনে হয়। তাদের দরকার, এবং তাহলে এখানে তো আপনাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি তো বলবো, আমরা তো সুযোগ পেলেই কথা বলি, আমি তো বলবো এই জায়গাটাতে, আর আমি তাদেরকে মানে দোষারোপ করা বা অভিযোগ করাটা আমি কখনোই আমি চাচ্ছি না। এটা দোষারোপ অভিযোগ ব্যাপারটা দায় এড়াতে পারে না, সেটাই। মানে একটা দেশ বা একটা জাতির কিন্তু অনেক কিছু প্রয়োজন, অনেক কিছুই। আমার যেমন, আমি ক্যান্সার চিকিৎসা দিতে গিয়ে আমি যেমন বিভিন্ন দিক থেকে বাধাগ্রস্ত হচ্ছি, আমার এত লিমিটেশনস, এত সমস্যা, আমার রোগীদের অর্থনৈতিক সমস্যা, আমার সরকারি সাপ্লাই নাই, আমার অনেক কিছু সমস্যা, আমার মেশিন নাই, ঠিক আছে, আমি অনেক কিছু করতে গিয়ে পারছি না, আমি আটকে যাচ্ছি। এটা যেমন আমি ফিল করছি, এরকম অনেক সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে অনেক সমস্যা। আমি জানি যে যারা উচ্চপদস্থ আছেন তারা সবকিছু সলভ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন হয়তো, কিন্তু আমার কাছে মনে হয় এই দিকের ফোকাসটা মনে হয় কিছুটা কম। মানে এই দিকে আমি গত প্রায় 1 দশক ধরে এই সার্ভিসের সাথে জড়িত আছি, ক্যান্সারের সাথে আছি, কিন্তু আমি এর মধ্যে কিন্তু আমি মানে খুব বেশি অ্যাচিভমেন্ট কিন্তু আসলে আমার চোখে পড়েনি। বা আমি যেহেতু এই ফিল্ডে আছি, আমি বলতে পারি যে খুব বেশি আমরা ক্যান্সার চিকিৎসা এগিয়েছি, এটা আমার খুব একটা মনে হচ্ছে না। আমার মনে হয় আরো অনেক বেশি এফোর্ট দরকার ছিল। আমরাও আশা করছি যে হয়তো আমাদের এই জায়গা থেকে আমরা হয়তো পরিত্রাণ পেতে পারি খুব শীঘ্রই। অবশ্যই আশা করছি। কোন স্টেজে ব্রেস্ট ক্যান্সার রোগীদের রেডিয়েশন দেওয়া সবথেকে বেশি কার্যকরী? ব্রেস্ট ক্যান্সার রোগীদের আসলে রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি, হরমোন থেরাপি, এই সবগুলো চিকিৎসায় একটা ব্রেস্ট ক্যান্সারের রোগীর প্রয়োজন পড়ে। ক্ষেত্র বিশেষে খুবই কম রোগীর ক্ষেত্রেই আমরা রেডিয়েশনটাকে অ্যাভয়েড করতে পারি। এবং দেখা যায় যে যদি মানে যখন ক্যান্সারটা ভিজিবল হয়, অর্থাৎ টিউমারটা যখন একটু বড় হয়, তখনই কিন্তু রেডিয়েশনের প্রয়োজনীয়তা আসে। এবং অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যাদেরকে আমরা ক্যান্সার রেডিয়েশন দিব বা কেমোথেরাপি দিব কিনা সেই জাজমেন্টে যখন আমরা ফালাই। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে হয় কি সবই লাগে। কেন? কারণ খুব আর্লি স্টেজে আমাদের তো রোগীরা আমাদের কাছে আসছে না, আমাদের কাছে যখন আসছে তখন অ্যাটলিস্ট স্টেজ 3rd বা 4th স্টেজে, তখন তো আপনার রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি সবই লাগছে। এই জন্যই আমরা এই সচেতনতাটাকে একটু মাস পপুলার কাছে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, যে যাতে তারা আর্লি ডিটেকশনের জায়গায় স্ক্রিনিং এর আওতায়। তবে হ্যাঁ, এটা ঠিক। এখানে একটা কথা বলি, গত 5-6 বছর ধরে স্ক্রিনিং প্রোগ্রামটার সাথে আমরা যখন কাজ করি, আমি গত 5-6 বছরের ডাটা যদি বলি, আগের থেকে অনেক বেড়েছে, মানুষের সচেতনতা কিন্তু বেড়েছে। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে এত মানে ভিডিও, তারপরে কথা বলা হয়, তারপরে অনেকেই অনেক ধরনের অভিজ্ঞতা শেয়ার করেন, বা দেখা যাচ্ছে রোগীরাও কিন্তু অনেক ক্ষেত্রে খুব অ্যাক্টিভ, মানে ইনফরমেশনগুলো শেয়ার করার ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু আসলে একটা পজিটিভ অ্যাপ্রোচ আমি মনে করি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি কিন্তু এখন প্রচুর পেশেন্ট পাই শুধুমাত্র স্ক্রিনিং করতে আমার কাছে আসে, যে আমি কি সমস্যা নিয়ে এসেছেন, আমি তো ক্যান্সার বিশেষজ্ঞ, তো এটা আমাদের দেশে তো প্রচলিত না যে আমার কোনো সমস্যা নেই, আমি একটু ডাক্তারের কাছে কি একটু চেক আপ করে আসলাম। সেটা কিন্তু আমরা কেউ করি না, ইভেন আমি নিজেও করি না। তো সবাইকে দোষ দিয়ে লাভ নেই, আমরা জাতিগত সমস্যা, যে আমরা খুব বেশি সমস্যা না হলে আমরা যাই না। স্বাস্থ্যটা হচ্ছে আমাদের, সেটাই আমরা শিখিনি, স্বাস্থ্যের দিকে আমরা কখনোই নজর দিই না, ওটা অটোমেটিক চলছে। তো সেই জিনিসটা আমি কিন্তু এখন পাই যে অনেক মানুষ এসে বলে, যে আমার কাছে বলে, ম্যাডাম জাস্ট ভিডিওতে শুনলাম যে এরকম হতে পারে, তাই আমি এসেছি, আমি একটু চেক আপ করতে এসেছি যে আমার কোনো সমস্যা আছে কিনা। এইটা কিন্তু আমি এখন পাচ্ছি পজিটিভ সাইন। সব রোগীকেই তার মানে রেডিয়েশন নিতে হয় না? না, একদম 100% না। রেডিয়েশনের মাধ্যমে কিভাবে ক্যান্সার কোষ ধ্বংস ঘটা যায়, মানে আমরা সাধারণ দর্শক শ্রোতাদের সহজ করে যদি 2টা লাইন বলি, রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার কোষও তো একটা কোষ, সাধারণ কোষের মতোই একটা কোষ। ক্যান্সারটা কেন হয়? একটা কোষ স্বাভাবিকভাবে যখন বিভাজিত হয় তখন আমাদের স্বাভাবিক জীবন চলে। যখন ক্যান্সারের একটা কোষ যখন অতিমাত্রায় বিভাজিত হয় এবং স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ অসুস্থ কোষ জন্ম দেয়, তখনই সেটা ক্যান্সার হয়ে যায়। তো রেডিয়েশন করে কি, সেই কোষগুলোকে বিভাজিত হয়ে বাড়তে দেয় না, সেই কোষগুলোকে আস্তে আস্তে মেরে ফেলে। কোষগুলোর ডিএনএ মানে কোষগুলোর ভেতরকার যে একেবারে যে কাঠামোটা, যে কঙ্কালটা, সেটাকে যখন ধ্বংস করে দেওয়া হয় কোষগুলো মরে যায়। রেডিয়েশনের কাজটাই সেটা, সে ডিএনএ কে ধ্বংস করে কোষগুলোকে আস্তে আস্তে মেরে ফেলে। রেডিয়েশনের মাধ্যমে তাহলে এভাবেই ক্যান্সার কোষগুলো ধ্বংস করা হয়। জি, সার্জারি ছাড়া কেবল রেডিয়েশন দিয়ে কি চিকিৎসা করা সম্ভব? শুধু রেডিয়েশন, সার্জারি ছাড়া শুধু রেডিয়েশনতে এটা হয় কি, সবচেয়ে ভালো আউটকাম, সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পাই যখন আমরা মাল্টি মডালিটি ট্রিটমেন্টে যাই, যে কেমোথেরাপি, সার্জারি, হ্যাঁ, সবকিছু যখন একটা ক্যান্সারে আমরা ফোকাস করি, তখন হচ্ছে সবচেয়ে ভালো আউটকাম পাবো। তবে অনেক ক্ষেত্রে কিন্তু আছে যে একটা পেশেন্টের হার্টের এতই সমস্যা, সার্জারি করা যাবে না, একটা পেশেন্টের শারীরিক, হ্যাঁ, তখন কিন্তু রেডিয়েশনটার উপর আমরা 100% নির্ভর করতে পারি, বাট সেটা সব ক্ষেত্রে না। রেডিয়েশন থেরাপির কতদিন বা কত সেশন প্রয়োজন হয় সাধারণত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি এটা অনেক ধরনের সেটআপ আছে, পেশেন্ট ভেদে আমরা সিদ্ধান্ত নিই। তবে সাধারণত
15টা থেকে 25টা থেরাপি প্রয়োজন হয় সাধারণত, সেশন 15টা থেকে 25টা। এটা রোগী ভেদে বা মেশিন ভেদে আমরা সিদ্ধান্ত নিই। এই রেডিয়েশনের সাইড ইফেক্ট বা অন্য কোনো অঙ্গের সাথে এটা কোনো কনফ্লিক্ট করে কিনা বা কোনো বাজেভাবে কোনো এফেক্ট করে? আচ্ছা, এটা হচ্ছে রেডিয়েশনের সাইড ইফেক্ট আসলে খুব বেশি না, খুব কম। কেমোথেরাপির যেমন একটা মারাত্মক সাইড ইফেক্ট আমরা দেখতে পাই, রেডিয়েশনের সাইড ইফেক্টগুলো অত বেশি না। তবে স্তন ক্যান্সারের চিকিৎসায় আমাদের দুটো অর্গান, একটা হচ্ছে হৃৎপিণ্ড যেটা হার্ট, আর একটা হচ্ছে ফুসফুস। হ্যাঁ, এই দুটো অর্গানকে কিন্তু আমাদের সেভ করতে হয়। আমরা যখন রেডিয়েশন দেই পেশেন্টকে, সেক্ষেত্রে যারা ক্যান্সার বিশেষজ্ঞ, আমাদের কিন্তু প্রাইম টার্গেটই থাকে যে রোগীর হার্টের যেন কোনো ক্ষতি না হয়, রোগীর যেন ফুসফুসের কোনো ক্ষতি না হয়, তার ইসোফেগাস খাদ্যনালী সেটা যাতে বাধা মানে কোনোভাবে এফেক্টেড না হয়। তো ওই জায়গাটায় আমরা যত বেশি আমরা সূক্ষ্মভাবে কাজ করতে পারি, আমরা তো নিজে হাতেই জিনিসটা করি, তো সেই জায়গাটায় যত বেশি সূক্ষ্মভাবে আমরা প্ল্যান করতে পারি এবং যত বেশি আপনি ভালো মেশিনে ট্রিটমেন্টটা দিতে পারি, তত বেশি সাইড ইফেক্ট কম হয়। তবে সেরকম সাইড ইফেক্ট আমরা কোনো রোগীরই প্রায় তেমন দেখি না। আমরা রেডিয়েশনটা আসলে খুবই সেফ একটা চিকিৎসা, এটাতে সাইড ইফেক্টের পরিমাণ খুবই কম। চুল পড়া, ক্লান্তি বা ত্বকের ক্ষত, এগুলো কতটা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রেডিয়েশন? এটা রেডিয়েশনের ক্ষেত্রে আপনার যে জায়গায় রেডিয়েশন, তো আসলে লোকালাইজ চিকিৎসা, রেডিয়েশন কিন্তু পুরো শরীরে দেওয়া হয় না, যেখানে ক্যান্সারটা শুধু ওখানেই। তো ওখানে যদি চুল থাকে, সাপোজ রেডিয়েশন যদি কারো ব্রেনে পায়, তাহলে ওই জায়গায় চুল থাকবে না, সেটাই স্বাভাবিক। বা এখন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তো আসলে চুলটা অত জরুরি কিছু না, সেখানে মানে সামান্য স্কিনে যে চুল থাকে সেটা পড়ে যেতে পারে, সেটা বড় কিছু না। আর ত্বকের যে যেটা বলছেন ত্বকের পার্শ্ব প্রতিক্রিয়া, সেটার পার্সেন্টেজ খুবই কম হতে পারে। ত্বক একটু কালো হয়ে যায়, কিন্তু পরে সেটা মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে সেটা রিকভারি করে। না, এই ক্ষেত্রে ত্বকের যত্নটা কিরকম ভাবে নিতে পারে? ত্বকের যত্নটা আমরা বলে দিই, এটা হচ্ছে এক এক ধরনের এক এক রোগীর এক এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। অনেক সময় এটা আমরা রোগী ভেদে বলে দিই যে আমরা যেটা প্রাথমিকভাবে যেটা বলি যে ত্বকে খুবই সফটলি হ্যান্ডেল করতে হবে, কারণ যখন রেডিয়েশন পায় ত্বকটা কিন্তু খুবই নাজুক থাকে, খুবই সেন্সিটিভ থাকে, এবং দেখা যায় ঘষা দিলে ত্বকটা উঠে যাচ্ছে, অনেক সময় লাল হয়ে যায়, ক্ষত হয়ে যাচ্ছে। তখন সেক্ষেত্রে হয় কি, আমরা তাকে মোছার সময় মানে সাবধানতা অবলম্বন করতে বলি, তাকে সফট কাপড় ব্যবহার করতে হবে, ঢিলাঢালা পোশাক পরতে হবে, যেন কাপড়ের ঘষায় যেন চামড়ার ক্ষতি না হয়। প্রয়োজনে আমরা কিছু ক্রিম ইউজ করতে দিই, মলম ইউজ করতে দিই। তো সেটা কোনো কিছু ন্যাচারাল কোনো মেডিকেশন প্রয়োজন নাই আসলে, কোনো এইগুলা কিছুই প্রয়োজন নাই। শুধুমাত্র এই যে যেমন যেন মানে ফ্রিকশন না হয়, কাপড়ের ঘষা যেন না লাগে, এবং সে খোলামেলা রাখবে, বাতাস লাগবে, একদম ন্যাচারাল, মানে এক্সট্রা কিছু না। সেখানে সাবান, শ্যাম্পু সেটা আমরা ইউজ করতে না করি। যতদিন আপনার রেডিয়েশন চলে সেই কয়েকটা দিন এই জায়গাটাকে ভেজাতে না করি, না লাগানোই ভালো। কারণ যিনি ব্যবহার করবেন তিনি, হ্যাঁ গুরুত্বপূর্ণ, এটা বলে দেওয়া হয়। এটা সব রোগীকেই কিন্তু আমাদের যখন রেডিয়েশন যারা পায় তাদেরকে কিন্তু এটা প্রত্যেককেই আলাদাভাবে বলে দেওয়া হয়, যেন সেই জায়গাটায় আমরা যদি তাকে গোসল করতে বলি, তাহলে হবে কি, সে হয়তো মুছতে গিয়ে চামড়াটা উঠে যাবে। তো আমরা তাকে যথাসম্ভব আমরা তাকে মানে। আরেকটা বিষয়, এই রেডিয়েশন চলার সময় আপনার স্বাভাবিক খাবার বা খাবারের কোনো বাদ বিচার আছে? হ্যাঁ, বাদ বিচার, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি যেটা ফিল করি ব্যক্তিগতভাবে একটু বলি, যে একটা ক্যান্সারের পেশেন্ট যখনই চিকিৎসা পাচ্ছে বা চিকিৎসার পরে হোক, চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে হোক, তার কিন্তু নিউট্রিশনটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো সবাই আমাদের দেশে আসলে এটা কি অভ্যাসই নাই যে একটা ক্যান্সারের চিকিৎসা চলছে, তুমি এখন একজন নিউট্রিশনিস্টের আন্ডারে রেগুলার ফলো আপে থাকো, যে তিনি যেন তোমাকে ডায়েটটা মেনটেন করে দিতে পারে। আমরা তো আসলে খাবারের ব্যাপারে একদমই সচেতন না জাতি হিসেবে, তো সেটা যেমন আমাদের নাই, মানে অভ্যাস নাই। কিন্তু আমি চেষ্টা করি যারা অ্যাফোর্ড করতে পারবে, যারা মানে চায়, তারা যেন নিউট্রিশনিস্টের আন্ডারে থাকে। আর যারা পারে না, তাদের জন্য আমার একটা সিম্পল গাইডলাইন আছে, যাদেরকে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব বলা, যে তিনি কি খাবেন, কোন জিনিসটা অ্যাভয়েড করবেন। এবং ক্যান্সার রোগীর জন্য কিন্তু বিশেষ কোনো খাবার অ্যাভয়েড করার বা বিশেষ কোনো খাবার খাওয়ার মানে ম্যাজিক্যাল কোনো ফুড নাই যেটা খেলে ক্যান্সার হবে না। আমরা অনেক সময় সেরকম চমকপ্রদ অ্যাডভার্টাইজমেন্ট দেখি যেগুলো আসলে প্রোপাগান্ডা। তো তার ক্ষেত্রে আমরা কি যেটা বলি, যে প্রোটিন জাতীয় খাবারটা যেন বেশি খায়, চিনিটা যেন কম খায়। মানে একটা সুস্থ মানুষ যেভাবে খাদ্য গ্রহণ করা উচিত, তেল চর্বিটা একটু কম খেতে হবে, এই স্বাভাবিক কথাগুলোই ক্যান্সার রোগীর ক্ষেত্রে আরেকটু বেশি করে মানে জোর করে বলা হয়, যেন হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের বাংলাদেশে সাধারণভাবে সব ফ্যামিলিতেই নারীদের স্বাস্থ্য নিয়ে তো আমরা আসলে সচেতন না। এবং আমরা যত কথাই বলছি, আমি এখানে বসে আপনার সাথে যে কথা বলছি, আমি নিজেও তো আমার ফ্যামিলি, আমার মিসেস কি খাচ্ছে না খাচ্ছে এটা খেয়াল রাখি। এটাও কিন্তু একটা বড় কারণ, এটাই সবচেয়ে বড় কারণ। আপনি ওখানে বসে যখনই ডাক্তার হিসেবে যখন বলছেন যে আপনি এটা খাবেন, ওটা খাবেন, এটা করবেন, এটা আমার ধারণা, আমারও ছোট ছোট একটু আপনাদের এই নারীদের নিয়ে একটু কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, এটা আসলে
সম্ভব হয়ে ওঠে না। এটা একটা ব্যাপার কি, মানে নারীদেরকে অবহেলা করতে সবাই যেমন পছন্দ করে, আমরা নারীরা নিজেরাও পছন্দ করি আমাদেরকে অবহেলা করতে। এটা একটা প্যাটার্ন, মানে এমন ব্যাপারটা এমন না যে আমি আমার যত্ন নিচ্ছি, মানে আমিও যেন আমার যত্ন না নিয়ে অন্যদের যত্ন নিতে পারলেই খুশি, ব্যাপারটা এরকমই হয়ে গেছে আর কি। গ্রামীণ রোগীরা কি জেলা পর্যায়ে রেডিয়েশন চিকিৎসা পাচ্ছেন? না, জেলা পর্যায়ে তো পাচ্ছেনই না। একবার অলরেডি বলেছি যে আমাদের চিকিৎসার রেডিয়েশন চিকিৎসার সুযোগটা খুবই অপ্রতুল। জেলা পর্যায়ে তো পাচ্ছেই না, রেডিয়েশন সুবিধাটা শুধুমাত্রই বিভাগীয় পর্যায়ে এবং ক্ষেত্র বিশেষে হয়তো শুধুমাত্র ঢাকা বা চট্টগ্রাম এই দুইটা জেলাতেই বিভাগেই হয়তো কিছু মেশিন চালু আছে, আদারওয়াইজ কিন্তু আসলে মেশিনগুলো চালু নেই। রেডিয়েশন থেরাপি রোগীর মানসিক স্বাস্থ্যে কতটা চাপ সৃষ্টি করে? এটা ভীষণ চাপ সৃষ্টি করে এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অবহেলিত। এক কথায় যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে অবহেলিত। এবং ধরেন আমাদের তো আসলে আমাদের যেটা হয় যে ডাক্তারদের কিন্তু একটা স্পেসিফিক টাইম থাকে, টাইমটা আমি করব না, কিন্তু ধরেন আমি একটা রোগীর সাথে যখন চিকিৎসা নিয়ে কথা বলি, এটা আমার ব্যক্তিগত চেম্বার বলেন বা আমার ব্যক্তিগত এতদিন ধরে আমি ক্যান্সার রোগীদের সাথে আমার জার্নিটা, আমার যে অনুভূতিটা, এখানে ম্যাক্সিমাম মানুষ আমাদের বলে কি দেশের বাইরে চিকিৎসা করতে চলে যায়, আমাদের দেশে চিকিৎসা করতে পছন্দ করে না। দেখেন কারণটা কি, আমি রোগীর সাথে যখন চিকিৎসাটা নিয়ে কথা বলি, আমি চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসাটা কি হবে, সেখানে তার খরচ কত হবে, হ্যাঁ খরচ কত হবে, পরিবারের সদস্যদের কি পরিমাণ চাপে থাকতে হবে, টোটাল ব্যাপারটা নিয়ে কথা বলতে চেষ্টা করি। তো এই যে টোটাল জার্নিটা কিন্তু 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত একটা ক্যান্সারের চিকিৎসা চলে। তো সেই টোটাল সময়টা জুড়ে পরিবারের মানুষ তাকে পজিটিভলি সাপোর্ট দিবে, এটা আমাদের দেশে আশা করা খুবই টাফ। তো সেটা কখন সম্ভব, যখন সবাইকে আপনি কাউন্সেলিং করতে পারবেন, শুধু কিন্তু রোগী না, শুধু রোগী না, রোগীর সাথের যে মানুষটা, যে কেয়ার গিভার, যে ফ্যামিলি মেম্বাররা আছেন, যিনি তাকে টাকা দিয়ে সাপোর্ট করবেন, যিনি তাকে মানসিকভাবে সঙ্গ দিবেন, যিনি তার পারিবারিক সদস্য যারা আছেন, প্রত্যেকের মানসিক স্বাস্থ্য এখানে জরুরি, যেটা আমরা ইগনোর করি, যেটা নিয়ে আমাদের কথা বলার আসলে সময় নাই, পরিবেশটাও এটা তো অনেক বড় পরিসরের একটা কথা। কিন্তু আমি ফিল করি কি জানেন, যে আমার রোগীটা যিনি আমার কাছে চিকিৎসা নিতে আসছেন, সে মানে সুস্থ হচ্ছেন, আমার চিকিৎসা নিয়ে আস্তে আস্তে যতটুকু সুস্থ হচ্ছেন, পরিবারের অন্যদের মানে নেগেটিভ কথায়, পাড়ার মানুষের নেগেটিভ কথায় সে অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে। তো তাকে যে মেন্টাল স্ট্রেংথটা অ্যাচিভ করে চিকিৎসাটা নেওয়া উচিত, সেটা কিন্তু আমরা আশেপাশের মানুষদের জন্য আসলে পারি না। তো আমি তো আসলে সবার চিকিৎসা করা সম্ভব না, কিন্তু এই কারণে এই যে একটা সোশ্যাল যে অ্যাওয়ারনেস, এটা খুব জরুরি। জি, রোগীর পরিবার কিভাবে মানসিকভাবে তাকে সাহায্য বা সহায়তা করতে পারে? সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ক্যান্সার আগের মতো নাই, এখন কিন্তু প্রচুর ক্যান্সারের রোগী ভালো হচ্ছে। তো এটার আমাদের কম, মানে পাবলিসিটি কম, ভালো হচ্ছে যে এটার পাবলিসিটি সবসময় কম, অথচ দেখবেন একটা অ্যাক্সিডেন্টের পাবলিসিটি অনেক বেশি। আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি মিডিয়া, বিশেষ করে হেলথ বিট যারা করে বা হেলথ সেক্টরে যারা কাজ করে, প্রতিনিয়তই আমরা খেয়াল করি যে আমাদের নেগেটিভ সবসময় ডাক্তার, হসপিটাল, ডায়াগনোসিস লেগে থাকে, বাট আমাদের তো ভালো কাজ হচ্ছে না, সেইটার প্রমোশনটাও তো জরুরি, সেটার প্রমোশনটাই জরুরি। আমরা তো একই সাথে ধরেন যে প্রতিটা সেক্টরে, প্রতিটা দেশেই আপনার যদি আপনি মানুষের রোগ নিয়ে কথা বলেন, 100% রোগী তো ভালো হবে না, সেটা সিঙ্গাপুরেও হবে না, আমেরিকাতেও হবে না। কিন্তু এই যে আমাদের দেশের, আমাদের যে একটা কালচার, যে যেটা খারাপ হচ্ছে সেটাকে এমনভাবে ফলাও করে বলা, আর ভালো কাজগুলো তলে তলে হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু আস্থা হারাচ্ছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের অনেক জনসংখ্যা, অনেক জনগণ বাংলাদেশে, 20 কোটি বা 18-20 কোটি যেটাই বলি, আমাদের সেন্টার কম, মানুষ বেশি, ডাক্তারও কম। তো এই যে এত মানুষের প্রেসার, সেটাও তো সম্ভব না, সেটা সম্ভব না আসলে। এই কারণে আমাদের ডাক্তাররাও আমাদের সাফোকেটেড, আমরা আসলে এক কথায় সাফোকেটেড, মানে আমরা নিজেরাই কমপ্লেইন করি অনেক সময় যে ডাক্তার একটু সময় দিল না, ডাক্তার এসে কথা বললো না, সেটাই জিজ্ঞেস করলো না, সেই সেটআপটা আমাদের নাই। যেমন দেশের বাইরে অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, বিভিন্ন জায়গায় গিয়েছি, ডাক্তার দেখাতেও গিয়েছি, ট্রেনিং করতেও গিয়েছি, বা যে জায়গাতেই গিয়েছি, মানে একটা সিস্টেমে আপনি যখন আপনার কাজটুকু, ডাক্তারের কাজটুকু যখন স্পেসিফাই করে দেওয়া হয় যে তুমি শুধু ডাক্তারের অংশটুকুই দেখবে, তখন কিন্তু ডাক্তারের কাজটা সে সুন্দর করে করতে পারে। এর ডাক্তারের কাজটা চালানোর জন্য অনেকগুলো জায়গা দরকার, একটা ভালো অ্যাডমিনিস্ট্রেশন দরকার, একটা সিস্টারদের, নার্সদের যে সাপোর্ট, আমাদের যে যারা আছেন সবচেয়ে বেশি পরিশ্রম করে যারা, তাদের সাপোর্টটা খুব ভালোভাবে দরকার। তারপরে এখানে যে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ক্লিনার, সুইপার থেকে শুরু করে যারা হাসপাতালে জড়িত, প্রত্যেকটা মানুষের কাজ খুব গুরুত্বপূর্ণ।
তো আমাদের দেশে হয় কি যে প্রত্যেকটার দায় ডাক্তারের উপর এসে পড়ে, আমাদের মেনটেন হয় না। তো আমাকে যখন সবগুলো কাজ মানে রেডি করে দেওয়া হবে তখন কিন্তু আমার সেই চিকিৎসার অংশটুকু ভালো হবে। এটা বিশাল টিমওয়ার্ক এবং প্রত্যেককে নিজ জায়গা থেকে সিনসিয়ারলি কাজ করতে হবে। ইভেন আমি মনে করি একটা হাসপাতালের যদি লিফট চালু থাকে, সেই লিফটের যে লিফটম্যান থাকবে তার কাজটাও গুরুত্বপূর্ণ, রোগীটা কয় তলায় নামবে সেটা নিয়ম করে বলে দেওয়া। না হলে একটা রোগীর যে হয়রানিটা হয় একটা হাসপাতালে, ওই ছোট কাজটা যে কত গুরুত্বপূর্ণ, কতটুকু সময় বাঁচিয়ে ডাক্তারের কাছে পৌঁছে দেয়, ওই কাজটুকু আসলে আমাদের দেশে হয় কি ছোট ছোট কাজগুলোকে ইগনোর করা হয়, যার কারণে সমস্ত রাগটা শেষ পর্যন্ত রোগীর রাগও ডাক্তারের উপর, ডাক্তারেরও প্রচন্ড কাজের প্রেশারের যে মানে স্ট্রেসটা আউটকামটা হয় রোগীর উপর। আলটিমেটলি আমরা কিন্তু একটা ভালো বন্ডিং এ যেতে পারি না। এটা একটা সিস্টেম মিসম্যানেজমেন্ট। সুন্দর বলেছেন আপনি, আসলে মিসম্যানেজমেন্ট। রেডিয়েশনের পর নারী কি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারেন? সেটা হচ্ছে আমার স্তন ক্যান্সারের রোগীরা, মানে এটা আমার অভিজ্ঞতা, ধরেন 3 বছর আগে যার চিকিৎসা করেছি, যখন ক্যান্সারের চিকিৎসা চলছে তখন কিন্তু অনেক মানে ক্লান্ত হয়ে পড়ে, রোগীদের চেহারা কালো হয়ে যায়, মানে একটা হচ্ছে মেন্টাল ডিপ্রেশন, একটা হচ্ছে শারীরিক ডিপ্রেশন, সবকিছু মিলে মাথার চুল পড়ে যায়, চোখের ভ্রুগুলো উঠে পড়ে যায়। হ্যাঁ, মানে একটা মানে খুবই সে সামাজিকভাবে নিজেকে ছোট করতে থাকে। যখন সে 1.5 মাস পরে ফলো আপে আসলো, কিছুটা ভালো লাগলো, তখন 3 মাস 6 মাস পরে ফলো আপে আসে। আমার এমন রোগীও আছে আমি দেখে চিনতে পারি নাই, মানে একটা রোগী এত সুন্দরভাবে স্বাভাবিক জীবনে আসে এবং তার চুল টুল গজায়, তাকে এত সুন্দর করে সে স্বাভাবিক আউটফিটে এত চমৎকার করে সে যে চেম্বারে আসলো, যে মনটা ভরে গেল একেবারে। মানে আমি জাস্ট এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে আমি প্রচন্ড ইমোশনাল হয়ে যাই এবং রোগী দেখলে আমি দেখা যায় যে আমি চিনতে পারি না সেই রোগীটা, মানে আমার তখন মনে হয় আগের ছবিটা তুলে রাখতাম, এখন ছবিটা, রোগীটা নিজেই খুশি হয়ে যেত যে চমৎকার, সে একদম স্বাভাবিক কাজকর্মে ফিরে এসেছে, সে স্বাভাবিক মধ্যে। এবং আমি তাদেরকে বলি যে এখন আপনি চেক আপে থাকবেন, সারা জীবন চেক আপে থাকবেন, আমার সাথে একটা সম্পর্ক থাকবে, মনে করবেন যে আমাকে কয়েকদিন পর পর আমাকে আপনি দেখতে আসবেন, কিন্তু আপনি এখন একজন সুস্থ মানুষ, আপনি ক্যান্সার পেশেন্ট না। এরকম অনেক রোগী আছে, ভালো হচ্ছে, রোগীরা ভালো হচ্ছে। জি। দীর্ঘমেয়াদে রেডিয়েশনের ঝুঁকি কতটা থাকে? দীর্ঘমেয়াদে রেডিয়েশনের ঝুঁকি খুব বেশি না, এটা অত ঝুঁকিপূর্ণ না আসলে। এটা যদি যিনি রেডিয়েশনটা প্ল্যান করবেন, ক্যান্সার বিশেষজ্ঞ যিনি, প্রত্যেকটা প্যারামিটার যখন তিনি মাথায় রাখবেন যে আমি তাকে কতটুকু ঝুঁকিতে ফেলছি, কতটুকু তার কিওর হবে, কতটুকু তার সাইড এফেক্ট হবে, এটা কন্ট্রোল করা খুবই সম্ভব। মানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ চাইলেই তাকে ঝুঁকিমুক্তভাবে রেডিয়েশন দিতে পারে। ছোট্ট করে শুনবো, একজন নারী রেডিয়েশন নিতে যদি ভয় পান, তাকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন? হ্যাঁ, এটা তো সবচেয়ে ভালো কথা বলেছেন, এটা যদি ভয় পান না, প্রত্যেকটা রোগী ভয় পায়। হ্যাঁ, আপনি যখন বলবেন যে আপনাকে কাউকে বলবো যে রেডিয়েশন থেরাপি নিতে হবে বা আপনাকে কেমোথেরাপি নিতে হবে, প্রথমে আটকে ওঠে, অনেকেই কান্নাকাটি শুরু করে দেয়। বাট ওই যে ওখানে যদি জাস্ট 10টা মিনিট তাকে বোঝানো যায়, তাকে কিন্তু আমি মানে সবাইকেই আমি বোঝাতে পারি। এবং কথা হচ্ছে যে আপনি যখন তাকে মেশিনটা কিরকম, আপনাকে কিভাবে দেওয়া হবে, টোটাল ব্যাপারটা যখন আপনি তাকে বুঝিয়ে বলবেন, তখন প্রত্যেকটা মানুষ সেটা রিসিভ করতে পারে। মানে ডিপেন্ড করছে যে আমি তাকে কতটুকু বোঝাতে পাচ্ছি, প্রত্যেকে রিসিভ করতে পারে। এবং আমি তাদেরকে বলি যে 1টা বা 2টা থেরাপি দেওয়ার পর আমাকে এসে বলবা যে তোমার কেমন লাগলো, বা তুমি আর যদি মনে হয় যে না আমার ভয় লাগছে বা আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে দিব না, কারণ আমি তো জানি আমি তাকে কষ্ট দিচ্ছি না। প্রত্যেকে হ্যাপিলি রেডিয়েশন নিতে পারে, কোনো অসুবিধা হয় না। আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যারা শুনছেন বা দেখছেন, কিভাবে আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারি, মানুষকে সচেতন করতে পারি, সেই জায়গা থেকে আপনি ভবিষ্যৎ প্রজন্ম বা এই প্রজন্মের জন্য বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা, বা বার্তা দিলে সেটা আপনি কি বলবেন? ব্রেস্ট ক্যান্সার থেকে কিভাবে মুক্ত থাকতে পারি সেটা ওভাবে করে এক বাক্যে বলা যাবে না, কারণ আসলে ক্যান্সার বাড়ছে এবং প্রতি 8 জনে 1 জন নারী কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তো সেখানে আপনি আমি কেউ কিন্তু আসলে রিস্কের বাইরে না। কিন্তু যেটা আমরা করতে পারি, আমরা যদি সচেতন হই, আমরা খুব আর্লি স্টেজে অর্থাৎ খুব প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা ধরে ফেলতে পারি যে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা বা আমরা ওই দিকে এগিয়ে যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে কি হতে পারে, যদি আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, 100% কিওর হওয়া সম্ভব। 100% যদি ভালো হওয়া সম্ভব হয়, তাহলে কেন আমরা সচেতন হব না? তো সচেতনতা বিষয়ক অনেক ধরনের কথাবার্তা আমরা প্রতিনিয়ত বলছি, অসংখ্য ডাক্তাররা কথা বলছেন, সবার কথা শুনবেন। আপনি নিজে এখন গুগল থেকে, ইন্টারনেট থেকে প্রচুর পড়াশোনা করা যায়, আপনি নিজে সচেতন হবেন যে আমরা কি করতে পারি। এই কারণে একটু পড়াশোনা বা একটু হচ্ছে আপনি নিজে সোশ্যাল মিডিয়াতে মেসেজ দেন, আপনি যদি জানেন, আপনি অন্যকে জানানোর চেষ্টা করেন, সবাই যখন জানবে যে এগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, বা এভাবে যদি আমরা ডাক্তারের কাছে রেগুলার ফলো আপ করি, তাহলে কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার হলেও আমরা ভালো হয়ে যাব, আর হবার আগেই মানে যেন না হয় সেভাবেও আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন করতে পারবো। আর সর্বোপরি সর্বশেষ যে কথা, যে আমরা যদি বলি নিয়ন্ত্রিত এবং হচ্ছে সুস্থ জীবনযাপন,
পরিমিত খাদ্য, পরিমিত ব্যায়াম, পরিমিত ঘুম এবং হচ্ছে জীবনের যে আমাদের যে সঠিক যে অভ্যাসগুলো সেগুলো মেনে চলা, সেগুলো অনেকাংশেই কিন্তু আমাদেরকে শুধু ব্রেস্ট ক্যান্সার না, সব ধরনের ক্যান্সার থেকে কিন্তু আমাদেরকে কিছুটা হলেও রক্ষা করতে পারে। তো আমি আশা করব সবাই সচেতন থাকবেন, সচেতন হবেন এবং আশেপাশে সবাইকে সচেতন করবেন। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা এবং আমরা উপকৃত হলাম আপনার এই বিভিন্ন তথ্য উপথ্য এবং ক্যান্সার সচেতন দিবসটাকে নিয়ে যে কথাগুলি আপনি তুলে নিয়ে আসলেন। অনেক ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারীকে আমাকে এখানে সচেতনতামূলক কথাগুলো বলবার সুযোগ দেওয়ার জন্য, এবং আশা করি আপনাদের মাধ্যমে এটা সবার কাছে তথ্যগুলো পৌঁছে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারী মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।